তাই আজকে দিনে আমি যেন পাঠশালায় লেখাপড়া করতে গেছিলাম, পাঠশালা যেন আমার ছুটি হয়ে গেছে। তাই এই মুহূর্তে বিলম্ব না করে আমি রাজপ্রাসাদে ফিরে যাব। না জানি আমার গর্ভধারিণী জননী যেন আমার পথ চেয়ে আছে। আমি ছুটে যাই, ওই রাজপ্রাসাদের দিকে আমি ছুটে যাই। কি গো তুমি এমনি ভাবে তুমি আমার পথে এসে দাঁড়ালে কেন? আমি হই সোনা। তুমি কি আমার পথের সামনে তুমি এসে দাঁড়িয়েছো? তো ও তুমি আমাকে চিনতে পারছো না তো। তবে শোনো, চম্পক নাগরী ঘর আমার বিদা হচ্ছে চন্দ্রবতী সদাগর, তারই কনিষ্ঠ পুত্র। আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। শ্রীমান দুর্লভ লক্ষিন্দর? হ্যাঁ গো। তাই নাকি? আচ্ছা, তুমি এভাবে কোথায় গিয়েছিলে? ধন্ত ধন্ত করে কোথায় যাচ্ছ? আমি কোথায় গিয়েছিলাম? হ্যাঁ। আমাদের গ্রামের পাশে এক পাঠশালা আছে, সেখানে যেন আমি লেখাপড়া করতে গেছিলাম। পাঠশালা যেন আমার ছুটি হয়ে গেছে, তাই এই মুহূর্তে আমি রাজপ্রাসাদে যাচ্ছি। তুমি রাজপ্রাসাদে যাচ্ছ? সে কি? এই যে শোনো, তুমি কি বিবাহ করেছো? বিবাহ? হ্যাঁ। এই কি কথা তুমি আমায় শোনালে? বিয়ে এমন কি বস্তু, গাছের ফল না ওই নদীর জল? বিয়ে কি পড়া যায় না অন্য কিছু করা যায়? তোমার ভাষা যে আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না গো। এই যে বিয়ে এমন একটি জিনিস, গাছের ফলও নয়, নদীর জলও নয়। তুমি যদি বিবাহ করো, আমার থেকেও অপরূপ সুন্দরী তোমার পাশে বামেশ্বরী হয়ে তোমার রাজপ্রাসাদে তোমার সঙ্গে থাকবে গো। এই যে শোনো, তোমার এই কথা কিনা আমার এই মাথায় ঢুকছে না। তুমি এই মুহূর্তে আমার পথখানা ছেড়ে দাও না গো, আজকে আমার বড় বিলম্ব হয়ে যায়। আচ্ছা বেশ, তুমি যখন যেতে চাইছো তোমার পথখানা ছেড়ে দিয়ে তাই হবে। হয়তো যেন লক্ষিন্দর আমার রূপ যৌবন দেখে মুগ্ধ হলো না, তাই তো এই মুহূর্তে তার স্বর্গে দিলাম আমি কাম্ভ। না, একই যেন হলো আমার। সেই সুন্দরীকে দেখার পরে বারবার যেন তার কথা আমার মনে পড়ে যায়। জানি না গত জন্মে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল নাকি, না হলে কেন এমনি ভাবে তার কথা আমার মনে পড়ে যাচ্ছে। না না, এই মুহূর্তে আমি রাজপ্রাসাদ না গিয়ে আমি যাব আমি সুন্দরী নিকটে। বলি সুন্দরী, আরে ও সুন্দরী। এ কি আমায় বলছি বুঝি? জানো সুন্দরী, বলো। তোমাকে দেখার পরে আমি যেন আর রাজপ্রাসাদে যেতে পারলাম না। বারবার যেন তোমার কথা আমার মনে পড়ে যায়। আমার কথা তোমার মনে পড়ে যায়? সে কি বলছো? তা জানো সুন্দরী, তোমাকে দেখার পরে বলো। তোমাকে দেখার পরে আমি যেন তোমায় ভালোবেসে ফেলেছি। আমার এই মন বলেছো? প্রাণ চায় তোমাকে সারা জীবনের মতো করে আমার আপন করে পেতে। তাই নাকি? এই যে শোনো, আমি যখন তোমায় প্রথম দেখেছি তোমাকেও যেন আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? তাই তোমায় এখনই কথা বলবো। কি বলবে? তুমি হও রাজার ছেলে, আমি সামান্য মালিনীর ঘরের মেয়ে। তোমার আমার সম্পর্ককে কোনোদিন তোমার মাতা পিতা এই যে সমর্থন শোনো, দেবে না গো। ভালোবাসা কখনো গরিব ধনী মানে না। তাই আমি যখন তোমাকে ভালোবেসে ফেলেছি, হ্যাঁ। তোমাকে যেই করে হোক আমি আমার ওই রাজপ্রাসাদে তোমাকে আমি নিয়ে যাব। শোনো, তুমি যদি আমায় বিবাহ করতে চাও তবে? তোমায় একখানি কর্ম করতে হবে। কি কর্ম শুনে? তোমাদের রাজপ্রাসাদে নিশ্চয়ই গোসা মন্দির রয়েছে। অবশ্যই আছে। সেই গোসা মন্দিরে তোমাকে প্রবেশ করতে হবে। যে কেউ আসবে তোমার কাছে তার হস্তে হস্তখানি রেখে 3 সত্য অঙ্গীকার করি তার কর্মে দিতে হবে তোমায় বিবাহের কথা। তাই নাকি সুন্দরী? তোমার কথা মতো কর্ম করলে তোমাকে আমি কাছে পাবো তো? অবশ্যই পাবে। তাই বেশ, তোমার কথা মেনে ছুটে যাব এই মুহূর্তে আমি গোসা মন্দিরের দিকে। হয়তো যেন আমি লক্ষিন্দরের কানে দিয়েছি বিবাহের কথা, তাই আর বিলম্ব নয়। চন্দ্রধর, তোকে আমি হারে হারে বুঝিয়ে দিয়ে যাব। সামান্য মত্তের মানব হই শিব নন্দিনী পদ্মাবতীর সঙ্গে করেছিস তুই ভুলে যাস না চাঁদে, ভুলে যাস না আমি দেবী, তুই সামান্য মত্তের মানব। তাই তো এই মধ্যে এই শীত মত্তধাম পরিত্যাগ করি আমি ছুটে যাব আমার স্থানে, সেই সিজুয়া ধাম। পূর্বে
পশ্চিমে অস্ত যেতে চলল, অন্ধকার যেন ঘুরিয়ে আসতে চলল। এখন পর্যন্ত লখাই তো আমার কাছে ফিরে এলো না। সেই বেলা 10টার সময় গেছে পাঠশালা, আধার হয়ে এলো, এখনো পর্যন্ত লখাই আমার বক্ষ মাঝে না ফিরে এসে কোথায় যেন চলে গেছে। তবে কে আমায় বলে দেবে আমার লখাই কোথায় রয়েছে? গোমা, তোমরা কি আমার লখাইকে কেউ দেখেছো? তোমরা যদি দেখে থাকো একটিবার বলো না আমার লখাই কোথায় রয়েছে। লখাই বিহনে যে আমি একটি মুহূর্ত থাকতে পারি, লখাই বিহনে যে আমার সারা চম্পক নগর, লখাইয়ের মুখে মা ডাক না শুনলে আমার যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। ওগো মা, তোমরা যদি আমার লখাইকে দেখে থাকো একটিবার বলো না, একটিবার বলে দাও না আমার লখাই কোথায় রয়েছে। লখাই কোথায় গেলি রে উড়িবা লখা? একবার মা বলে
সন্তানের মতো আমার লখাইকেও আমি হারিয়ে ফেললাম। কি আমি যেন কার কান্নার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। প্রাসাদের মধ্যে কে কে সমন ভাবে কান্না করছে? তবে কি আমার বৌমা কান্না করছে? না না, এই হতে পারে না। কেন আজ কেন আমার বৌমা কান্না করবে? তবু তবু তো মনে হয় আমার বৌমা কান্না করছে। আমি প্রাসাদে প্রবেশ করে দেখি কে কে সমন ভাবে কান্না করছে। লখা, তোকে আমি সারা চম্পকনগরে তন্ন তন্ন করে খুঁজলাম, তোকে যেন কোথাও আমি দেখতে পেলাম না। তবে তুই কোথায় রয়েছিস বাবা? আমার কথা কি তোর মনে পড়ে না? বৌমা বৌমা কি কি বৌমা, মনে আজ তুমি কাঁদছো? মনে তুমি এসেছো কাকুমনি? হ্যাঁ বৌমা, হ্যাঁ কি হয়েছে তোমার? আমার সর্বস্ব হারিয়ে গেছে কাকুমনি। বৌমা আজ আমি সর্বস্ব হারিয়ে যেন নিঃস্ব হয়ে গেছি কাকুমনি। আমি যে তোমার কিছুই কথা বুঝতে পারছি না বৌমা, কি হয়েছে বলো? কাকুমনি, যেই মায়ের এক এক করে ছয়টি সন্তান হারিয়ে যায়, তারপরে বক্ষ মাঝারে যে সন্তান আসে সেও যদি হারিয়ে যায়, সেই মায়ের বুকে যে কি ঝড় বয়, সেই মায়ের বুকে যে কি কষ্ট, কি যন্ত্রণা, তা তোমাকে আমি কি করে বোঝাবো কাকুমনি? বৌমা আমি তো জানি তুমি যে বলেছিলে ছয়টি পুত্র হারাবার পর যে কনিষ্ঠ পুত্রকে পেয়ে সব দুঃখ তুমি ভুলে গেছো, কিন্তু সেই তুমি আজ কেন কাঁদছো? সেই দুঃখ যেন আবার ফিরে এসেছে কাকুমনি। বৌমা কাকুমনি, যেমন ভাবে ছয়টি সন্তানকে আমি হারিয়ে ফেলেছি, আজকের দিনে আমার একমাত্র বুকের মানিককেও আমি হারিয়ে ফেললাম মন্ত্রী কাকু। কি বলছো বৌমা? মন্ত্রী কাকু, কি হয়েছে আমার দাদু ভাই? সেই বেলা 10টার সময় গিয়েছিল পাঠশালা, এখনো পর্যন্ত যেন গৃহ মাঝে ফিরে আসেনি কাকু। বৌমা মন্ত্রী কাকু, কি বললে তুমি? আমার দাদু ভাই এখন ওই প্রাসাদে ফেরেনি? না কাকুমনি, তার জন্য তুমি কাঁদছো? এছাড়া আমার আর কি উপায় আছে কাকুমনি? বৌমা লখাই বিয়ানে যে আমি একটি মুহূর্ত থাকতে পারি না কাকু। আর আমি যে তোমার দুঃখ সইতে পারি না, তোমার নয়নে জল যে আমি দেখতে পাই না, কাকুমনি, তাই তুমি যদি অমন ভাবে কাঁদো আমি যে সইতে পারি না বৌমা। কিন্তু আমি কি করে সইব কাকুমনি? এক এক করে সপ্তম পুত্রের জননী হওয়ার পরে আজ আমি মা ডাকের কাঙালিনি, আজ চম্পক ভুবনে এমন কেউ আপনজন নেই যে আমায় মা বলে ডাকবে। বৌমা কাকুমনি, যখনই দেখলাম সন্ধ্যা ঘনি আধার হয়ে এলো, আমি যেন রাজপ্রাসাদে আর স্থির হয়ে থাকতে পারলাম না। আমি যেন নিজে ছুটে গেলাম, তন্ন তন্ন করে সারা চম্পক নগরে খুঁজলাম, কোথাও পেলাম না। এক এক করে সকল মায়েদের আমি জিজ্ঞেস করলাম, ওগো মা, ওগো মা, তোমরা কি আমার লখাইকে দেখেছো বলো না? কিন্তু জানো মন্ত্রী কাকু, বৌমা কি কেউ যেন আমার কথার উত্তর দিল না। বৌমা আমি জানি বৌমা, আমি তোমার মনের ব্যথা সবই বুঝি বৌমা। আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, আমার দাদু ভাই যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, আমি খুঁজে নিয়েছি তোর কোলে বসাবো বৌমা। তবে কাকুমণি, আমি তোমায় একটি কথা বলি, বলবো আজকের দিনে লখাইকে যদি খুঁজে পাও তবে তো আমার দুঃখের অবসান হবে।
আর যদি আমার লখাইকে খুঁজে না পাও, তবে 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 আমি আমার আমার অন্য জলকে আমি ত্যাগ করে দেব। না বৌমা না, আজ তুমি এমন কথা বলো না বৌমা। আমার দাদু ভাই যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, আমি খুঁজে নিয়েছি তোমার কোলে বসাবো। আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি বৌমা। আর যদি না পাই আমার দাদু ভাইকে খুঁজে, আমি আর কোনোদিন ফিরবো না এই রাজপ্রাসাদে। আমি তোমায় কথা দিয়ে গেলাম বৌমা, আমি তোমায় কথা দিয়ে গেলাম। তবে সত্যি সুন্দরীর কথা মতো চলে এলাম গোস্বা মন্দিরে। এই মুহূর্তে আমি গোস্বা মন্দিরে প্রবেশ করব। দেখি এই গোস্বা মন্দিরে আমায় কে নিতে আসে, তাকে আমার বিয়ের কথা আমি স্মরণ করে দেব। দরজা বন্ধ করে থাকলাম, দেখি কে আসে। দাদু ভাই, বলি দাদু ভাই কোথায় রে? হরি দাদু ভাই, একটিবার আমার সম্মুখে আয়। আমি যার পথ চলতে পারছি না রে দাদু ভাই। আমি জানি তুই বড় অভিমানী, তাই অভিমানী করে আর অমন ভাবে লুকিয়ে থাকিস না। একটিবার আমার সম্মুখে আয়। হরি দাদু ভাই, তুই জানিস রে, আমি যে তোর মাকে কথা দিয়ে এসেছি, যদি আজ তোকে আমি খুঁজে না পাই, হবে না আমি প্রাসাদে যাওয়া। তাই বলছিলাম একটিবার আয় না, আমার কাছে আয়। ওগো চম্পলাবাসীগণ, তোমরা কি কোথাও দেখেছো আমার দাদু ভাইকে? না, আজ কেউ দেখেনি, আজ কেউ বলতে পারে না কোথায় আমার দাদু ভাই। তবে কি আমি সত্যি সত্যি আমার দাদু ভাইকে হারিয়ে ফেললাম? হে ঈশ্বর, হে ঠাকুর, আজ তুমি আমায় বলে দাও, আমি কোথায় গেলে আমার দাদু ভাইকে খুঁজে পাবো? তুমি আমায় একটিবার বলে দাও। তবে তবে কি আমার দাদু ভাইকে আমি সত্যি হারিয়ে ফেললাম? দাদু ভাই, আমি কি তোর জন্য নাকি কথা দিয়ে এসেছি, যদি আমি আজ খুঁজে না পাই তোকে, আর কোনদিন ফিরবে না ওই রাজপ্রাসাদে। তাই তো আমি পেলাম না তোকে। আমি আর কোনোদিনই ফিরবো না রাজপ্রাসাদে। তবে তবে একটিবার আমি শেষ দেখা দেখে আসবো ওই রাজপ্রাসাদ, একটিবার প্রণাম করে আসবো। ওড়িশাদের রাজপ্রাসাদ, এতদিন ধরে তো আমি মন্ত্রিত্ব চালিয়ে গেলাম, আর হলো না আমার এই রাজপ্রাসাদে থাকা। তাই শেষবারের মতো তোমাকে প্রণাম করে আমি চিরবিদায় নিয়ে চলে যাব। আমি চিরবিদায় নিয়ে চলে যাব। কি দর্শন করছি আমি? ওই রাজপ্রাসাদে প্রণাম করবার সময় আমার দু নয়ন গেল ওই গোস্বা মন্দিরের দিকে। গোস্বা মন্দির দরজাটা প্রত্যেকদিন খোলা থাকে, তবে আজ বন্ধ কেন? তবে কি আমার দাদু ভাই গোস্বা মন্দিরে প্রবেশ করেছে? না, এ হতে পারে না। কেন আমার দাদু ভাই নোংরা গোস্বা করে প্রবেশ করবে? তবু আমার মন বলছে মনে হয় আমার দাদু ভাই গোস্বা মন্দিরে প্রবেশ করেছে। আমি তাকে একটিবার ডাক দিয়ে দেখি না কেন? বলে দাদু বলে হ্যাঁ দাদু, আমি গোস্বা মন্দিরে প্রবেশ করে আছি। তোমারই কথাবার্তা আমি শুনছিলাম। এই গোস্বা মন্দিরে আমি কেন প্রবেশ করেছি শুনবি দাদু? দাদু ভাই, আচ্ছা গোস্বা মন্দিরে প্রবেশ করেছিস? কেন প্রবেশ করেছিস? মনে বড় অভাব নিয়ে গোস্বা মন্দিরে প্রবেশ করে আমি আছি। সেই অভাব তুমি যদি পূর্ণ করতে পারো, তবে এই গোস্বা মন্দির থেকে বের হবো, তাছাড়া নয়। মনে বড় অভাব?
দাদু ভাই এমন কি তোর মনের অভাব হয়েছে যে আমি তা পূর্ণ করতে পারিনি? দাদু, সেই অভাবের কথা শুনতে গেলে আমার সঙ্গে তোমায় 300 আবদ্ধ হতে হবে দাদু। কি বললি দাদু ভাই? আজ তোর সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে? না দাদু ভাই, অমন কথা বলতে নেই। হাই বেরিয়ে আয় বলছি। শোনো দাদু, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে 300 আবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গোস্বামীদের দ্বারখানা আমি কিছুতেই খুলবো না। দাদু ভাই 10 জনে 5 জনে তুই মানে একটি মাত্র দাদু ভাই। তোর মুখ দর্শন না করলে আমি 1 গ্লাস জল গ্রহণ করি না। দাদু ভাই আমি রাজি, আমি কথা দিলাম। তাই হবে দাদু, তাহলে এই মুহূর্তে আমি গোস্বামীদের দ্বারখানা খুলে দিচ্ছি, কেমন? আয় ফিরে আয়। কি দাদু ভাই, দাদু তোর মুখখানা যেন শুকিয়ে গেছে। কি বলছো দাদু? আয় আমার বাবুকে। দাদু আমার প্রাণখানা জুড়িয়ে গেল রে। সত্যি দাদু, দাদু ভাই আমি জানতাম ঠিক তুমি আমাকে খুঁজতে খুঁজতে এই গোস্বা মন্দিরেই আসবে। তাই দাদু, আমার মনের কথা তোমায় এক এক করে প্রকাশ করে বলবো, আর আমরা প্রথম আজ দিয়ে আমরা রাজপ্রাসাদে যাব, কেমন? বেশ। কিন্তু দাদু, আমার মনের আশা কিন্তু তোমায় পূর্ণ করতেই হবে। দাদু ভাই আমি তোর মনের আশা পূর্ণ করব না, এ কখনো হতে পারে? তবে তুমি কর্ণপাত করে শুনবে। বেশ বল না, এমন কি তোর মনের অভাব? আর শোনো শোনো তুমি জানাবে পিতারে। কি বললি তুই? আমি পাঠশালাতে আর না যাব গো দাদু, জানাবে পিতারে। ভালো তো লাগে ওই না পাঠশালার লেখাপড়া আমার মন তো বসে। আমার এই পাঠশালায় লেখাপড়া ভালো লাগে না, আর আমি পাঠশালায় যেতে চাই না গো দাদু। পাঠশালায় তোর লেখাপড়া ভালো লাগে না? পাঠশালায় যাবি না এই বয়সে? তবে কি করবি তুই? তবে শোনো দাদু, আমি লেখাপড়া ছেড়ে কি করতে চাই? কি করবি? আরে লেখাপড়া ছেড়ে দাদু যাইবি বিয়ের কথায় ও দাদু জানাবি পিতা। আমার বিয়ের কথায় ও দাদু তুমি জানাবি পিতা। দাদু আজ যেন আমার বিয়ে জ্ঞান, বিয়ে ধ্যান, বিয়ে চিন্তামণি, বিয়ে ছাড়ার জন্য আমি মনিহারা ফুনি দাদু। দাদু ভাই তুই আমার সম্মুখে যতই লাফালাফি কর না কেন, আমি তোর বিয়ে দিতে পারবো না দাদু। তুমি যদি আমার বিবাহ না দাও আমি কি করবো জানো? কি করবি? আর বিয়ে যদি না দেবে গো দাদু, প্রাণে না বাঁচিব গঙ্গার জলে গিয়া দাদু আমি ডুবিয়া মরি। ওই না গঙ্গার জলে গিয়া দাদু আমি ডুবিয়া মরি। বলিস রে? শোনো দাদু, তুমি যদি আমার সত্যি সত্যি বিবাহ না দাও, ওই বই চলেছে গঙ্গার জল, সেই জলে ঝপ্প দিয়ে আমার এই প্রাণকে আমি বিসর্জন করি। না দাদু ভাই না, ভুল
ভুলেও কাজ করতে যাস না দাদু তবে ভাই। তুমি আমার বিয়ে দেবে দাদু? আত্মহত্যা মহাপাপ, নরকে গম। দাদু আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, শুধুমাত্র একটিবার আমি বিয়ে করতে চাই, তো বিয়ে করবই আমি। বেশ তাই এই মুহূর্তে আমার পিতাকে যেন আমার বিয়ের বারোটার শুধুমাত্র বিয়ের জন্য আমি উন্মাদ হয়ে পড়েছি। বেশ দাদু ভাই বেশ। আর আমি ততক্ষণ মায়ের কাছ থেকে ঘুরে আসি, কেমন? যা দাদু ভাই যা। হে ঈশ্বর, হে ঠাকুর, আজ তুমি আমায় কি কথা শোনালে? এক সপ্তাহের মধ্যে যদি আমার দাদু ভাইকে বিবাহ না দেওয়া হয়, ওই গঙ্গার জলে প্রাণীকে বিসর্জন করে দেবে। আমি পারবো না, আমি পারবো না আমার দাদু ভাইকে হারিয়ে থাকতে। তবে তবে এই কথা আমার সদাগর মশাইকে জানাতে হবে। কোথায় কোথায় রয়েছে আমার সদাগর মশাই? জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। পিতায় ধর্ম পিতায় স্বর্গ, পিতায় হে পরমন্দব, পিতুরি বিধিমাপনি প্রিয়ম দেই সর্বদেবতা। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ, সে আজ মনের আনন্দে ওই পাঠশালায় লেখাপড়া করছে। সে হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত, সেই একদিন হবে আমার এই চম্পলারী অধীশ্বর, সেই হবে একদিন আমার এই চম্পলারী অধীশ্বর। হবে না, হবে না চাঁদ। এ আপনি কি বলছেন? তোমার মনের আশা আজ কোনোদিন পূর্ণ হবে না। এ আপনি কি বলছেন? আমার মনের আশা পূর্ণ হবে না? কিন্তু কেন মন্ত্রী কাকা, কেন আমার সে মনের আশা পূর্ণ হবে না? কেন জানো বাবা চাঁদ? বলুন মন্ত্রী কাকা বলুন। এই কথা কর্ণে শ্রবণ করলে হয়তো তুমি স্থির হয়ে থাকতে পারবে না। এ আপনি কি বলছেন মন্ত্রী কাকা? সে কথা করেনে শ্রবণ করলে আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। বলুন না মন্ত্রী কাকা, এমন কি হয়েছে আমার এই চম্পকনগরে যে সে কথা করেনে শ্রবণ করলে আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না? বেশ বলুন মন্ত্রী কাকা বলুন। বেশ তাই বলছি, শোনো। আজ আমার দাদু ভাই ওই পাঠশালা থেকে ফেরার পথে প্রাসাদে না ফিরে আমাদের নোংরা গোসা ঘরে প্রবেশ করে। এ আপনি কি বলছেন মন্ত্রী কাকা? এ আপনি কি শোনালেন? আমার পুত্র লক্ষিন্দর রাজপ্রাসাদ পরিত্যাগ করে আজকের দিনে প্রবেশ করেছে ওই নোংরা গোসা মন্দিরে। মন্ত্রী কাকা, আমার পুত্রের এমন কিসের অভাব হয়েছে যে আজকের দিনে রাজপ্রাসাদ পরিত্যাগ করে প্রবেশ করেছে ওই নোংরা গোসা মন্দিরে? তার মনে বড় হ্যাঁ, অভাব। তার মনে বড় অভাব হয়েছে। হ্যাঁ, এমন কি মনে বড় অভাব হয়েছে মন্ত্রী কাকা? আপনি একবার প্রকাশ করে বলুন। সে আর লেখাপড়া করতে চায় না। সে লেখাপড়া করবে না? বুঝেছি মন্ত্রী কাকা, হয়তো সে লেখাপড়া ছেড়ে হয়তো কোনো ব্যবসা বাণিজ্য করবে বুঝি। না বাবা চাঁদ। তাহলে তাহলে আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ এমন কি কর্ম করবে যে আজকের দিনে রাজপ্রাসাদ পরিত্যাগ করে প্রবেশ করেছে ওই নোংরা গোসা মন্দিরে? কেন জানো? আজ আমার দাদু ভাই শুধু বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছে। তুমি হাসছো বাবা চাঁদ? মন্ত্রী কাকা, আমি এতক্ষণে বুঝতে পারলাম যে আপনি আমার সঙ্গে রহস্য করছেন, তাই না? না বাবা চাঁদ না। এই রহস্য ছাড়া আর কি হতে পারে মন্ত্রী কাকা? পুত্র আমার সবে মাত্র 11 বছরে পদার্পণ করেছে। আরে নাবালক বয়সে, নাবালক বয়সে তো পুত্র আমার বিয়ে বলে উন্মাদ হতেই পারে না মন্ত্রী কাকা। বাবা চাঁদ, বলুন মন্ত্রী কাকা বলুন। আমার দাদু ভাই আরেকটি কথা বলেছে। আরেকটি কথা বলেছে? হ্যাঁ, হ্যাঁ। এমন কি কথা বলেছে মন্ত্রী কাকা? এক সপ্তাহের মধ্যে তার যদি বিবাহ না দেওয়া হয়, ওই গঙ্গার জলে প্রাণকে বিসর্জন করে দেবে। চুপ করুন, চুপ করুন মন্ত্রী কাকা, চুপ করুন আপনি। আমি এতক্ষণে বুঝতে পারছি, আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারছি মন্ত্রী কাকা যে আমার পুত্র বিয়ের জন্য উন্মাদ হয়নি। হ্যাঁ, বিয়ের জন্য উন্মাদ হয়েছেন আপনি। আপনি ষড়যন্ত্র করে আমার পুত্রকে বিয়ে দিতে চাইছেন। আপনি একটি ঠক, আপনি প্রতারক, আপনি মিথ্যাবাদী। আপনি যদি আমার পিতা সমতুল্য না হতেন, আপনাকে ধাক্কা দিতে দিতে রাজপ্রাসাদ থেকে বাইরে আমি বের করে দিতাম।
কি কথা শুনবো আগে? তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমার মৃত্যু দিলে না কেন? তুমি ঠিকই বলেছো বাবাচা। আমি এতদিনই জানলাম পর কখনো আপন হয় না রে। আমি একটি ঠক, আমি একটি চোর, মিথ্যেবাদী। জানো বাবাচা, একদিন তোমার পিতা তোমার এই কচি কচি হাত দুটো আমার হস্তে তুলে দিয়ে বলেছিল, মন্ত্রী মহাশয়, আমার পুত্রকে মানুষের মতো মানুষ করি এই রাজ্য সিংহাসনে বসায়, রাজ্য পরিচালনা করা শেখায়। আচ্ছা, তুমি তো বড় হয়ে গেছো তাই না? রাজ্য পরিচালনা করা শিখে গেছো। আমার তার কোনো দরকার নেই। বেশ বেশ বাবা চাঁদ, বেশ। থাকলো তোমার এই মন্ত্রিত্ব, থাকলো তোমার এই রাজ্য, আমার দূর হয়ে যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। দাঁড়ান দাঁড়ান মন্ত্রী কাকা, পুত্র যদি পিতার কাছে কোনোদিন কোনো ভুল করে বসে, পিতা হয়ে কি তা ক্ষমা করে দেওয়া যায় না? চাই বাবা চাচা, অবুধ সন্তান মা বাবার বুকে কত লাথি মারে, তবে কি মা বাবা রাগ করে? করে না রে মন্ত্রী কাকা, আপনি তো আমার পিতার সমতুল্য। আপনার চুক্তি ছাড়াই আমি কোনোদিন কোনো কাজ করিনি। বলুন না, আপনার কাছে কি এমন কোনো যুক্তি নেই, এমন কোনো বুদ্ধি নেই, সেই যুক্তি কিংবা বুদ্ধির দ্বারা আমার পুত্র লক্ষিন্দরকে বিয়ের কথা ভোলানো যায়? আছে বাবা চা, আমার কাছে অনেক অনেক যুক্তি রয়েছে। অনেক যুক্তি রয়েছে, বলুন না মন্ত্রী কাকা, এমন কি যুক্তিতে আমি আমার পুত্র লক্ষিন্দরকে বিয়ের কথা ভোলাতে পারবো? একটিবার আপনি প্রকাশ করে তবে বলুন। কিছু অর্থের প্রয়োজন কি বাবা। হবে মন্ত্রী কাকা, কি হবে আজকের দিনে অর্থ? কি হবে জানো? বলুন। এই অর্থ নিয়ে আমি ছুটে যাবো উড়িষ্যার কটক শহর। কটক শহরে? তারপর? সেখান থেকে একটা স্বর্ণগিরি মাছ পায়রা নিয়েছে আমার দাদু ভাইয়ের হস্তে তুলে দেবো। সেই পায়রা নিয়ে খেলা করতে করতে ভুলে যাবে সে বিয়ের কথা, আবার করবে সে লেখাপড়া। পায়রা? লক্ষিন্দর বয়সে নবীন, হয়তো পায়রা পেয়ে সে বিয়ের কথা ভুলে যাবে। হ্যাঁ, সে আবার লেখাপড়া করবে, সে হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত, সেই একদিন হবে আমার এই চম্পলারী অধীশ্বর। উত্তম উত্তম যুক্তি মন্ত্রী কাকা, আর বিলম্ব নয়, যেই করেই হোক, ছলে বলে গলে কৌশলে আপনি শুধু আমার পুত্র লক্ষিন্দরকে বিয়ের কথা ভোলাবার ব্যবস্থা। বেশ বাবা চাঁদ, বেশ। আমি থাকতে তুমি কোনো চিন্তা করো না বাবা চাঁদ। আর বিলম্ব নয়, এই মধ্যে ছুটে যাবে উড়িষ্যার কটক শহরে। এই উড়িষ্যার কটক শহরে যেই প্রান্তে থাকুন একটা স্বর্ণগিরি মাছ পায়রা নিয়ে এসে আমার দাদু ভাইয়ের হস্তে তুলে দেবো। এই পায়রা নিয়ে খেলা করতে করতে ভুলে যাবে সে বিয়ের কথা, আবার করবে সে লেখাপড়া পড়া পড়া। তবে সত্যি দাদু যেন কত সুন্দর এক গিরিবাজ পায়রা দিয়েছে, আর বলেছে দাদু ভাই এই সুন্দর পায়রা কিনে নবলক্ষর বাগানে গিয়ে সুন্দর করে খেলাধুলো করবি। তাই এই মুহূর্তে বন্ধুকে সঙ্গে করে নিয়ে ছুটে যাবো নবলক্ষর বাগানে। বলি বন্ধু যাই বন্ধু যাই, ও আমার যাই বন্ধু যাই, আমার জিগাটা কে করলি চুরি গো, আমার জিগাটা কে করলি চুরি। বন্ধু এই যে শোনো বন্ধু, হ্যাঁ। যে দেখেছো আমার হস্তে কি আছে? এক সুন্দর গিরিবাজ পায়রা। এই সুন্দর গিরিবাজ পায়রাকে নিয়ে বন্ধু, বন্ধু তোমার কাছে ইট আছে না বালু আছে বন্ধু? কেন? তুমি ঢালাই করবে ঢালাই? ওটাই তো বন্ধু, দেখো তো গোটায় বালু বালু। ও, তাই বলো? বন্ধু, তোমার সঙ্গে আমার রাগ, আমি তোমার সঙ্গে কথা বলবো না। কেন? কারণ তুমি আমার ছোটকে ডাকলে আর আমাকে কই ওটাই ডাকলে? তো। আমি ভাবতে পারিনি তোমরা যুগলে আসবে। ও, যুগল? যুগল মানে দুইজনে।
তাই তবে শোনো, হ্যাঁ বলো। এই যে দেখেছো কত সুন্দর পায়রা, তাই তো এই পায়রা কত সুন্দর ডানা মেলছে আর পাছা হিলাচ্ছে। কিন্তু বন্ধু হ্যাঁ। এই পায়রা কিন্তু এখানকার নয়, উড়িষ্যার কটক শহর থেকে দাদু যেন ক্রয় করে নিয়ে এসেছে তাই নাকি? আর আমার হস্তে দিয়েছে বলছি আর কি বলেছে বন্ধু? তোমাদেরকে নিয়ে খেলাধুলো করতে। বলছি কি বন্ধু, যখন পায়রা অত দূর থেকে নিয়ে এসছো, এই পায়রার অবশ্যই গুণ আছে। অবশ্যই গুণ আছে বন্ধু। কি গুণ? এই পায়রা যখন আমার হাতে আসলো, আসলো? হাতে আসার সঙ্গে সঙ্গে পায়খানা এই- করে দিল। আহ, এই পায়রা আমার সঙ্গে কথা বলছিল। কথা বলছে? এ পায়রা কথা বলতে পারে? আমার মন বলছে তোমার সঙ্গে মনে হয় কথা বলবে। তাই নাকি? দেখ তো বন্ধু কথা বলছি। না, কথা বলো। দেখ দেখ দেখ। আঙুলে পেঁয়াজ লাগানো আছে। কি হলো ভাইরা? ভাইরা আহ, আরে বাবা পায়রা, পায়রা কি পায়রা? বাঘ বাকুম ও মা, টপা টপ টপা টপ টপা টপ। বলছি বন্ধু, কি? আর বলো না, পায়রাকে জিজ্ঞেস করলাম, বললাম বাঘ বাকুম, পায়রা বলছে লক্ষিন্দরের মুখে গান শুনো। কি বলছো বন্ধু? এই পায়রা আমার মুখে গান শুনবে? হ্যাঁ। তাহলে চলো, না হলে হেগে দিবে, পায়খানা করে দেবে। পায়খানা করে দিবে ওর মুখে। না না ও আচ্ছা নিচে, ঠিক আছে, ঠিক আছে। তোমরা দুজনে কিন্তু মানে ভারী রসিকতা করছো। ঠিক আছে। তবে চলো তিনজন মিলে। বন্ধু তোমার দুধু খাবে। আহ, পাগল হয়ে গেছো নাকি? আচ্ছা চলো, খেলাধুলো করতে করতে নবলুক ফোড় বাগানে যাই। বেশ বেশ। ওই আমি আমার